আসসালামু আলাইকুম। সবাইকে এটু পরিবারে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবার একটু আমাকে জানাও তো। তাহলে আমার তোমাদের সাথে কথা বলতে সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম মারওয়া। ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম তাহারা। আবরার ওয়ালাইকুম আসসালাম। অপসি। ওয়ালাইকুম সালাম ভালো আছি, ভালো আছো? তাহারা না তাহেরা। তাহেরা হলে তো এইচ-ই দেওয়া দরকার ছিল। এ থাকলে তো তাহারা হয়ে যায়। হিয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি সামিহা। তুমি কেমন আছো? কিন্তু আমার নামে তো ওরকমই দেওয়া আছে। ঠিক আছে দেওয়া আছে কি যে সেজন্য তো কনফিউশন তৈরি হয়েছে। এই নাম যার ব্যক্তিগত ব্যাপার যদিও। তারপরেও আরেকজন কি পিক করবে সেটাও তারও ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আজকে আসতে আমার না ঠিক টাইমেই এসছো। আমরা মাত্রই শুরু করেছি হিয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার শুনতে পাচ্ছি আরওয়া আলহামদুলিল্লাহ ওকে। ফাতেহা শোনা যাচ্ছে না? তুবা ভালো আছি তুবা। তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম নওরিন। আচ্ছা, আমরা আজকে আমরা খুব ছোট একটা টপিকে কথা বলবো। যেটা তোমরা ছোটবেলা থেকেই হয়তো পড়ে আসছো। একটু করে সবাই জানো। আমরা আজকে কথা বলবো বানান এবং বিরাম চিহ্ন নিয়ে। আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মনিরা আক্তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং অনেকদিন ধরেই পড়াচ্ছি। আজকে তোমাদেরকে আমি তো বাংলা ব্যাকরণের একটা অংশ ২ টা টপিক আসলে একটা বানান আর একটা বিরাম চিহ্ন। ২ টা টপিক একসাথে পড়ানোর চেষ্টা করব। আ ভালো আছি। হুমায়রা আদিবা, তুমি ভালো আছো? আমি আজকে মি আচ্ছা আনমিউট করব ইনশাআল্লাহ। আজকে আজকে হ্যাঁ, SW আছে। কিন্তু তোমরা আমাকে একবারও SW দাও নাই। এর আগে বহুবার তোমাদের SW দেওয়া হয়েছিল। তোমরা একবারও SW দাও নাই। আচ্ছা, আমরা শুরু করে দেই। বানান, তাই না? এই যে একটু আগেই তাহেরার সাথে আমার বানান নিয়েই ঝামেলা হয়ে গিয়েছিল। আজকে সেই বানানটাই আমরা পড়ব। এই বানান ব্যাপারটাই এরকম। কারো দেখা যায় আম হুম, আ উম ধরো আমার নাম হচ্ছে মনিরা, হ্যাঁ? এখানে মনিরাতে রস্যকার দিলে মনিরা হয়ে যায়। আবার মনিরাটা যদি আমি ইংরেজিতে লিখি কেউ MANIRA লেখে। আবার কেউ MONIRA লেখে। এটা যেহেতু একজন মানুষের নাম, সেহেতু এটার কোনো নিয়ম নাই। যেমন তাহারা লিখেছে TAHARA তাহারা। কিন্তু আমরা যখন তাহেরা বলি, তাহেরা বললে একটা দরকার পড়ে। মানে আমার উচ্চারণের সাথে একটা যায়। কিন্তু ও টা দেয়নি, এটা দিয়েছে। তো এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কোনো কথা নেই। কথাটা হচ্ছে যে আমি কারো নাম না বলে কোনো কিছুকে যখন আমি সংজ্ঞায়িত করব, আ তখন কিন্তু আমার নিয়ম দরকার। কারণ নামে কোনো নিয়ম নাই। আচ্ছা, আমি দেখব। কারণ নামে কোনো নিয়ম নাই। কিন্তু আমি যদি অন্যান্য বিষয়ের নাম যেমন আমকে আমি বলব। আমকে কিন্তু আমি বলা যাবে না। বা আমকে আমি আমু বলতে পারব না। কাঁঠালকে কাঁঠালই বলা লাগবে। কাঁঠালের যে নামটা দেয়া আছে, যে নিয়মে যেটা আসে সেটাই বলতে হবে। কাঁঠালকে যদি তুমি ঠ না দিয়ে দিয়ে লিখো, তোমার উচ্চারণ করতে অসুবিধা। কারো যদি উচ্চারণ করতে অসুবিধা, কাঁঠালকে কাঁঠাল উচ্চারণ করতে পারছো না, ঠটা উচ্চারণ করতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে তোমার মনে হয় যে কাঁটাল লিখি। তাহলে কিন্তু হলো না। সেই নামগুলো কিন্তু নির্দিষ্ট এবং এটা নিয়ম দ্বারা প্রযোজ্য। নিয়ম দ্বারা সিদ্ধ। তো তুমি ইচ্ছা করলেই তুমি তোমার মতো করে বলতে পারো না।
তাহেরাকে আমি তাহারা বলতে পারি বা নাও পারি। মানে তাহারা তার নামের বানান যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ? তাহেরা যদি এ দিয়ে লিখে তাতেও কোনো সমস্যা নাই। দিয়ে লেখে তাতেও কোনো সমস্যা নাই। তাহেরা যদি দিয়ে লেখে তাতেও কোনো সমস্যা নেই। তাহেরা তুমি অবশ্যই মন খারাপ করবে না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি দিয়েছি আমার নাম অবনী। হ্যাঁ, এই দেখো এই যে অবনী বলছে, অবনী দিয়ে লিখেছে। এখন ওর ইচ্ছে হয়েছে দিয়ে লিখবে, ও দিয়ে লিখবে। কোনো সমস্যা নেই। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ? এটা একেকজনের একেক রকম মানে মানুষের নামের ব্যাপারে কোনো ধরনের ইয়ে নেই। আবার আমাদের একজন লেখক আছে শামসুর রাহমান। হ্যাঁ? শামসুর রহমান কে তুমি রহমান বলতে পারো না। অ এরকম কোনো মনে করার কারণ নেই। উনি হয়তো ভুল করে লিখেছে। এরকম মনে করার কারণ নেই। কিন্তু উনি রাহমান লিখেছে, তোমাকেও রাহমানই লিখতে হবে। আরেকজন লেখিকা আছে সানজিদা খাতুন। সানজিদা খাতুন উনি একসাথে যুক্ত বর্ণ হিসেবে লেখেন নাই। উনার লেখার মানে উনার বানান নামের বানানে আ সা দন্ত্য তারপর তার নিচে একটা হসন্ত আছে। তোমরা যারা জানো জানি না। কিন্তু এটা উনার নামের বানানে আছে। উনি এভাবেই উনার নাম লিখে গেছেন। সুতরাং তার নাম যখন আমরা লিখব এবং তাকে উদ্দেশ্য করে যখন লিখব তখন তার নামের বানান সেভাবেই লিখতে হবে যেভাবে তিনি লিখে গিয়েছেন। সুতরাং যাহারা যেরকম এ দিয়ে লিখেছে, আবার অবনী যেমন দিয়ে লিখেছে, আমাদেরকে তাই লিখতে হবে। এটা হচ্ছে মানুষের নামের বেলায়। কিন্তু আমরা যখন অন্য কিছুর নাম করব সেটা বিশেষ্য হতে মানে বিশেষ্য বাদ দিয়ে বিশেষণ হতে পারে, ম্যাটেরিয়াল নাউন হতে পারে। যেকোনো কিছুর নাম যখন আমরা লিখব বা যেকোনো ক্রিয়াও হতে পারে। যেকোনো কিছুর নাম যখন আমরা লিখব তখন আমরা এই নাম বানানের যে নিয়ম, সেই নিয়ম ফলো করব। আচ্ছা, বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। মানে কোনো কিছু যেমন আমি কাঁঠালকে কাঁঠাল দিয়েই বুঝাবো। কাঁঠালকে আম দিয়ে আমি বোঝাতে পারব না। এই বর্ণন করতে পারব না, বর্ণনা করতে পারব না। আমার কাঁঠাল বোঝাতে হলে আমাকে কাঁঠালই বলতে হবে এবং যেভাবে বানানটা লেখা আছে সেভাবেই বলতে হবে। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। লিখিত ভাষায় এই বলা দ্বারা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। মানে বিভিন্নভাবে হতে পারে। তুমি স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ যোগ করেও করতে পারো। যেমন এখানে আম হয়েছে। হচ্ছে একটা স্বরবর্ণ, হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। দুটো মিলে একটা শব্দ হয়েছে। আবার ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ হতে পারে। আবার ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণও হতে পারে। দেখো একটা স্বরবর্ণ তার সাথে যুক্ত হয়েছে। তো পুরোটা রাখা যায়নি, কারটা রেখেছি। তখন সেটা হয়ে গেল মা। তাই তো? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ হয় কিভাবে দেখো? কষ্ট, ব্যঞ্জন বর্ণ। তারপরে যে ব্যঞ্জন বর্ণ লাস্টে একটা তিনোটাই ব্যঞ্জন বর্ণ। কিন্তু এর পরে একটা উচ্চারণের শেষে একটা আসে, তাই না? একটা নিহিত বর্ণ স্বরেয়কে বলে নিহিত বর্ণ। তো এই নিহিত বর্ণের সাথে একটা স্বরবর্ণ আসে। তাহলে কি? এর পরে একটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ, তারপরে আবার থাকে, এর সাথে যুক্ত থাকে। ২ টাই ব্যঞ্জন বর্ণ, ৪ টা মিলে হলো একটা শব্দ সেটা হচ্ছে কষ্ট। আচ্ছা, বানান লিখতে বা শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। এ ব্যাপারটা একটু বোঝার বিষয় আছে। বানান লিখতে বা শিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণ মানে ভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। মানে তুমি পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী মানে ধরো বাংলায় বলি। আবার আরবিতে দেখো শব্দের ২ টা ওয়ার্ড আছে। একটা কাফ, একটা কফ। হ্যাঁ? তাহলে তোমাকে যদি আমি যদি বাংলায় কাক বলি, তাহলে সেটা তুমি আরবিতে লিখতে গেলে কি লিখবে? কাফ দিয়ে লিখবে নাকি কফ দিয়ে লিখবে? সেজন্য বলেছে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষার সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না। মানে আমরা সব বর্ণ দিয়ে আচ্ছা ধ্বনি আর বর্ণ কিন্তু আলাদা। হ্যাঁ? ধ্বনি হচ্ছে তোমার উচ্চারিত মানে ধ্বনি হচ্ছে সাউন্ড এবং সে সাউন্ড না। অর্থবোধক সাউন্ড। ছোট বাচ্চারা যখন মানে ১ম কথা বলতে শিখে, তখন তারা সাউন্ড করে না?
হ্যাঁ? যেমন ছোট বাচ্চারা যখন আম জিজ্ঞেস মানে যখন মাত্র কথা বলা মানে শুনতে শুরু করে। আসলে কথা বলা তো না, আগে শোনে। বাচ্চারা যখন কোনো ভাষা শেখে, আগে শুনে সবাই কি বলে। বলার পরে ও চেষ্টা করে বলতে, কিন্তু সেগুলো কোনো ভাষার মধ্যে পড়ে না। যেমন আ, আ, তারপরে মাম, 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 কোনো বাচ্চা আবার দা, 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 দা এরকম করতে থাকে। তাই না? সবাই যাদের বাসায় বাচ্চা আছে বা বাচ্চা না থাকলেও কোনো সময় বাচ্চা দেখেছো, তাদের অবশ্যই জানার কথা যে বাচ্চারা এ ধরনের শব্দ করে। কিন্তু সেগুলো কি ধ্বনি? সেগুলো কিন্তু সাউন্ড। সেগুলো কিন্তু ধ্বনি না। ধ্বনি হতে গেলে অবশ্যই অর্থবোধক ধ্বনি হতে হবে। যেমন অ, আ, ই, অ্যা ৭ টা ধ্বনি আছে যেরকম বাংলা ভাষায় যেটা অর্থবোধক এবং ধ্বনিকে আমি যেই মানে চিহ্ন দিয়ে আমি প্রকাশ করছি, যখন লিখবো তখন যে চিহ্ন দিয়ে প্রকাশ করছি সেটাই হচ্ছে বর্ণ। চিহ্নটা যেমন আমি এখন আ অ বলার জন্য আমাকে এখানে আমি স্বরেও ব্যবহার করছি বাংলা ভাষায় এবং একই স ধ্বনি ব্যবহার করার জন্য যেমন বলার জন্য আমি আবার ইংরেজিতে ব্যবহার করছি। ব্যাপারটা বুঝতে পেরেছ? ধ্বনি একই কিন্তু বর্ণ আলাদা। আবার একটু আগেই বলছিলাম বলার জন্য বা আমরা বাংলায় বলছি। আবার একই সময় ইংরেজিতে বলছি। আবার আরবিতে হয় কাফ না হয় কফ ইউজ করছি। তো দেখা যাচ্ছে একই আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? একটু কমেন্টও দেখতে চাচ্ছি। কারো কোনো সমস্যা আছে কিনা? জুনায়েদ ওয়ালাইকুম সালাম। ভালো আছি। কেমন আছো তুমি? আরিশা ওয়ালাইকুম সালাম। তাহেরা সরি। আ সিমরান মা ওকে সিমরান, হ্যালো। কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? নো প্রবলেম। ওকে। তারপর দেখো কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। আচ্ছা, সব বর্ণ বলেছিলাম যে চিহ্ন, ধ্বনির চিহ্ন। হ্যাঁ? চিহ্ন আমরা কেন ইউজ করব? যাতে অন্য কেউ সেটা বুঝতে পারে। তাই না? আমি যে বলছি সেটা অন্য কেউ বুঝতে পারছে বা আমি যে বলছি সেটা অন্য কেউ বুঝতে পারছে। এই বোঝার জন্য আমাকে লিখতে হবে। সেজন্য বর্ণ হচ্ছে লিখন পদ্ধতির আশ্রয়। এখন আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর, কোথায় চন্দ্রবিন্দু, কোথায় দন্ত্য ন, কোথায় মূর্ধন্য ষ, কোথায় কোথায় এগুলো সব জানতে হবে। না হলে আমরা দিতে পারব না। মানে আমাদের বানান শুদ্ধ হবে না। আচ্ছা, দেখি কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখে তারপরে আমরা নেক্সট যাচ্ছি। নওরিন, নো প্রবলেম। জুনায়েদ, ম্যাম একটু বোঝান কোন জায়গাটা এক্সাক্টলি বোঝাবো? জুনায়েদ তুমি ওই জায়গাটার কথা বলো। আচ্ছা, কারো প্রবলেম নাই। নো প্রবলেম। আরাফুল, ওয়ালাইকুম সালাম। ফারহান, নো প্রবলেম। এটা কি লিখেছো আমি বুঝতে পারছি না। আরওয়া, নো প্রবলেম। ফাতিহা, নো প্রবলেম। আচ্ছা, জুনায়েদ কি বলছিলে সেটা আবার বলো। নিচের কোনটা? নিচের কোন টপিকটা? আচ্ছা, আবার বলছি। হ্যাঁ? এটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যে বানান মানেই হচ্ছে বর্ণনা করা বা উম আ একটা বিষয়কে ব্যাখ্যা করা। ব্যাখ্যা বলতে তো যে অনেক বড় করে বলতে হবে তা না। বিষয়টা যে ধরো আমি বোঝাচ্ছি কলম। বিষয়টা যে কলম, বিষয়টা যে কালাম না। বিষয়টা আ আ নলম না বা মলম না। বিষয়টা কলম এবং সেটা বানানের মাধ্যমেই আমি বুঝতে পারছি যে ক-ল-ম। হ্যাঁ? এটা যদি আমি এই বানানটা যদি ফিক্সড করে না দেই, তাহলে কি হবে? বিষয়টা একেকজন একেক রকম করে বলবে। তখন দেখা যাবে যে এই বিষয় যেটা কলম, সেটার আসলে কলম থাকবে না। সেটার কোনো নির্দিষ্ট নামও থাকবে না। তাই না? এই যে একটু আগে অবনীর নাম দিচ্ছে। এখন ওর নাম যদি অবনী না হয়ে ওর যদি কোনো নামই আমি না রাখি, তখন একেকদিন একেকজন একেক রকম নাম বলবে। কেউ বলবে আম ছোট বাবু, কেউ বলবে হয়তো কি বলে? কত রকম বাচ্চাদের নাম ডাকে না?
একেকজন ডাকতে ওর কোনো নামই থাকবে না শেষ পর্যন্ত। সুতরাং বানান খুবই ইম্পোর্টেন্ট কারণ বানানের মাধ্যমে ওই বিষয়টাকে একদম ফিক্সড করে দেওয়া হয়। হ্যাঁ? ফিক্সড করে দেওয়ার কারণে ওই বিষয়টা আ স্বকীয়তা বজায় থাকে। এজন্য আবার বলেছিলাম যে বানান কিভাবে হয়? স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের পর স্বরবর্ণ, আবার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এরকম বিভিন্নভাবে হতে পারে। আর আমি বলেছিলাম যে বাংলা ভাষায় সব বর্ণ, সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না। বলেছিলাম যে ধ্বনি হচ্ছে আমাদের মুখ থেকে বের হওয়া সাউন্ড, তবে সেটা অর্থবোধক হতে হবে। যেকোনো সাউন্ডই ধ্বনি না। আর ধ্বনির যে সাউন্ডটা আমরা বের করছি, সেই সাউন্ডটাকে যে এটা দিয়ে মানে অর্থবোধক যে সাউন্ডটা আমরা বের করছি, সেই সাউন্ডটাকে যে আমরা চিহ্ন দিয়ে যে চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি, যেমন কে প্রকাশ করি স্বরে দিয়ে। হ্যাঁ? আবার ইংরেজিতে আমরা প্রকাশ করি দিয়ে। এরকম যে চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটাই হচ্ছে বর্ণ। আচ্ছা, এইজন্য আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর, কোথায় চন্দ্রবিন্দু এগুলা এটা বলছিলাম। আশা করি কি যেন নাম? জুনায়েদ বুঝতে পেরেছ? অনুশীলনীর এমসিকিউ আচ্ছা, বলে দেব। ইয়া মিস আজকে কি কুইজ তোমাদের তো এখন রিভিশন চলছে। কুইজ কি হবে কিনা? কুইজ এজন্য রাখিনি। আচ্ছা, বানানের ধারণা। এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো আগ্রহ ছিল না। ওই যে বলছিলাম যে একেকজন একেকটা নামে ডাকতো। এই অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহার করত। এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। যেটা বলেছিলাম যে কারো যদি নাম না থাকে, হয়তো কেউ ডাকছে বাবু, কেউ ডাকছে গুলু, কেউ ডাকছে পুকু, কিন্তু কোনো বিশেষ মানে নির্দিষ্ট কোনো নাম নেই। হ্যাঁ? এক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয় এবং তার কোনো স্বকীয়তা থাকে না। বাংলা ভাষার বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে যেমন মানে বাংলা ভাষাটা বেসিক্যালি একটা খিচুড়ি ভাষা। হ্যাঁ? খিচুড়ি ভাষা বলছি এই কারণে, কারণ এদেশে প্রচুর মানুষ এসছে। আ বিদেশ থেকে ইংরেজরা এসছে, পর্তুগিজরা আসছে, ইন্দোনেশিয়ানরা আসছে। বিভিন্ন দেশের মানুষরা আসছে, তারপর আরব দেশের মানুষরা এসছে, ইরান থেকে এসছে। বিভিন্ন ভাষার মানুষ থেকে আসার পরে সবাই কিছু না কিছু রেখে গেছে। একটা প্রভাব ফেলে গিয়েছে। যা প্রভাব শুধু সংস্কৃতিতে পড়ে নাই। ইম তার মানে কালচারে যে প্রভাব পড়েছে তা না, ভাষাতেও প্রভাব পড়েছে। এই সব মিলে কিছু না কিছু শব্দ আমরা ইউজ করছি। কিছু সংস্কৃত শব্দ আ ইউজ করছি। সংস্কৃত শব্দ খেয়ে আবার এটাকে আবার মডিফাই করে ইউজ করছি। আবার কিছু আরবি, ফার্সি আ শব্দ ইউজ করছি। কিছু ইংরেজি যেমন আ চেয়ার, টেবিল এগুলোর কিন্তু বাংলা আমরা শিখি নাই। আমরা ১ম থেকেই চেয়ার, টেবিল বলি। চেয়ারকে আরাম কেদারা কখনোই মানে ছোটবেলায়ও আমরা শুনি নাই যে আরাম কেদারা বলি। আমরা চেয়ারকে চেয়ারই বলি। তো এই যে ইংরেজি এইসব বিদেশি যে ভাষাগুলো সেগুলো যে আমাদের নিজের হয়ে গেল, এটা হচ্ছে বাংলা ভাষার আরেকটা বড় বৈশিষ্ট্য। বাংলায় আগত শব্দগুলোর মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলো লেখার প্রেরণা থেকেই উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম। যখন দেখলো যে একেকজন একেক মানে ভাবে বানান করছে বা মানে কোনো বিষয় কোনো নির্দিষ্ট স্বকীয়তা নাই। মানে একটা বিষয়কে একেকজন একেকভাবে লিখছে। তখন একটা বিশৃঙ্খলা তৈরি হলো কখন? যখন আমরা লিখতে যাই। হ্যাঁ? যখন আমাদের বড় বোদ্ধারা যারা লিখেন বা আ উম প প পা পত্রিকা ওনারা পরিচালনা করেন তখন হয়েছে কি এক বানান এভাবে লিখলে অন্য আরেকজন বোদ্ধা এসে বললেন যে, এই তোমার বানান ভুল হয়েছে।" তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সেই বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য এক্ষেত্রে ১ম প্রচেষ্টা গ্রহণ করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মানে সেটা কত সালে দেখো ১৯৩৬ সালে তখন তাহলে বাংলাদেশ হয় নাই। তখনও আমরা মানে ভারতের মধ্যেই আছি। মানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একসাথেই আছে। ১৯৩৬ সালে তো তখন দেশ ভাগও হয় নাই। তো ১৯৩৬ সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। মানে তখন থেকেই সমস্যা হচ্ছিল। তো তখনই বাংলা বানানের নিয়ম চালু হয়। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে। আর আমাদের দেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি মানে এখন তো বাংলা একাডেমির উপরেই আমাদের বানানগুলো নির্ধারণ করে এবং বাংলা একাডেমির একটা বই আছে বানান নীতির উপরেই। আমরা যদি কোনো জিনিস কোনো বানান চেক করতে হয় আমরা বাংলা একাডেমির ওই বইটা আসলে চেক করেই বুঝতে পারি যে এই বানান সঠিক, এই বানান সঠিক নয়। হ্যাঁ? পরবর্তীতে টেক্সট বুক বোর্ড ও বাংলা একাডেমির বানান রীতি
এক হয়েছে। মানে ওদের যে বানান নিয়ম আর টেক্সট বুক যে বোর্ড তাদের নিয়ম ২ টার নিয়ম যদি ২ রকম থাকতো তাহলে কিন্তু মানুষ কনফিউজড হয়ে যেত। এজন্য এদের টেক্সট বুক বোর্ড এবং বাংলা বানান রীতি একরকম করে একীভূত হয়ে একটা নতুন মানে বানান শুরু করেছেন। বাংলা একাডেমি বানান রীতি এখন সর্বত্র বানান মানা হচ্ছে। এখন আমরা চলে যাব বানানের নিয়মে, হ্যাঁ? এখানে ১৯৩৬ সালে যে বাংলা বানানোর নিয়ম প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এই জায়গাটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি একটু দেখি? আওসাফ। আচ্ছা। ওকে ম্যাম I got it. আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? মিস হোয়াট ইস ইউর নেম? I just can't underestimate that your voice is a hit different. আমি তো ১ম এই বলে নিয়েছি আমার নাম মনিরা। আমি তোমাদের বাংলা পড়াই। নওরিন, নো ম্যাম। আচ্ছা কোনো কোয়েশ্চেন নাই। তাহেরা, নো প্রবলেম। না, ঠিক আছে। আর কেউ? ম্যাম I got it. খুবই ইজি। আজকের টপিকটা আসলে খুবই ইজি। ম্যাম বানানের ধারণা বানানের ধারণা বুঝতে পারেনি। বুঝতে না পারার কি আছে? যেমন তোমার নাম হচ্ছে ফারহান। FARHAN ফারহান, তাই তো? হ্যাঁ, এখন যদি আমি FE এর জায়গায় ই দিয়ে দেই, এটা হচ্ছে তোমার নামের বানান। তাই তো? হতে পারে না? তোমার নামের জায়গায় এর জায়গায় FE দিয়ে দিলাম। এখন যদি FE দিয়ে দেই, তাহলে তোমার নামের বানান হবে ফেরহান। তোমার ইচ্ছা তুমি দিয়েছ। কিন্তু তুমি এখানে ফিক্সড করেছো FARHAN ফারহান। এটাই তোমার নামের বানান। তুমি ফিক্সড করেছো আমাকে এটাই মানে এটাই মেনে নিতে হবে। এটাই আমাকে অ্যাড্রেস করতে হবে। সেরকম করে আমরা বাংলা বানান যা আছে আর বানান রীতি যা আছে, বাংলা একাডেমি যেভাবে করেছে সেরকম করেই আমাদের মেনে নিতে হবে। Are you maybe recently joined? Yes, yes. হ্যাঁ, you are right. কিন্তু বারবার একই বারবার দিচ্ছ কেন? আওসাফ, একটা একটা কথা বারবার লিখবে না। তুমি যদি মনে করে থাকো যে একটা কথা বারবার লিখলে আমি তোমারটা পড়বো তাহলে কিন্তু ভুল। ইম্পোর্টেন্ট কথাটাই বলবে, একবার বলবে। আমি সমারটাই পড়ার চেষ্টা করি। আবরার সমস্যা নাই। ঠিক আছে। মীনাক্ষী সমস্যা নাই। আওসাফ ওকে ঠিক আছে। এবার যাব নিয়মে। কি নিয়ম আছে দেখি বাংলা বানান রীতিতে? নিচের বাংলা দেখো, বিদেশি শব্দের যেমন আমি তো আগেই বলেছি যে এদেশে অনেক ধরনের মানুষ এসছিল। কিছু ইংরেজরা প্রায় ২০০ বছর শাসন করেছে। তার আগে পর্তুগিজরা ছিল, ইন্দোনেশিয়ানরা ছিল। এই তারপরে আমাদের দেশে এই যে আম সিলেটের মাজারে যিনি এসছেন উনিও বাইরের দেশ থেকে এসছে। তার আগে আ যে সম্রাট আকবরের সময় থেকে যারা ছিল মোগলরাও কিন্তু অথেন্টিক এখানকার না। ওরাও হচ্ছে আরব দেশের কোনো এক জায়গা থেকে এসছে। তো সব মিলেই এই বাংলাদেশ বা এই ভূখণ্ড পুরো ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এই পুরো উপমহাদেশটা উপমহাদেশটা একদমই হচ্ছে মানে মিক্সড। তো এই মিক্সড এর মধ্যে যেগুলো বিদেশি মানে অন্য দেশের থেকে আসছে, সেই শব্দের বানান সবসময় হ্রস্ব ইকার হবে। আচ্ছা আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, একটা হচ্ছে রসই রস এটা তো মানে এটা হ্রস্ব মানে এটা কম হবে আর দীর্ঘ মানে এটা বড় হবে, তাই তো? সেজন্য বিদেশি শব্দে দীর্ঘই কোনো শব্দ হয় না। যেমন আমি যদি বলি আ উম জাপানি, জাপানি। আমি কি বলতে পারবো জাপানি? টান দেই আমরা। কিন্তু আমরা যখন বলি ঈদ, ঈদ একটা বড় টান দেই, তাই না? এটাকেই বলে দীর্ঘ। টানটা যে দেই সেটাই হচ্ছে দীর্ঘ। তো বিদেশি শব্দে এই টান দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন জাফরানি, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি। আচ্ছা, আবার বাংলা শব্দের বানানে সবসময় হ্রস্ব ইকার বা দীর্ঘ মানে হ্রস্ব ইকার যেটা আমি বললাম এই যে হ্রস্ব মানেই কম। এটা হচ্ছে এইকার হবে যেটা অথেন্টিক দেশি শব্দ। এই জায়গাটা একটু কনফিউশন আছে। বাংলা শব্দ তো সবই। এই যে বিদেশি শব্দ যেগুলো বললাম সেগুলো তো এখন বাংলারই অন্তর্ভুক্ত। তাহলে এই বাংলা শব্দকে আলাদা করে পড়ল কেন? এটা হচ্ছে
যে 20% ভাষা হচ্ছে বাংলার অথেন্টিক। অথেন্টিক বলতে বাংলাদেশের ভাষা যেটা একদম ১ম থেকে ছিল আরকি। মিক্সড হওয়ার আগ আগ পর্যন্ত। মিক্সড তো হয়েছে না? মানে পরে ইংরেজরা এসছে, পর্তুগিজরা আসছে। সবাই এসে মিক্সড করা আগে এইটা হচ্ছে বাংলা মানে কিছু 20% হচ্ছে এই টাইপের আ দেশি শব্দ। এই দেশি শব্দের বানান সবসময় হ্রস্ব ইকার হবে। ঠিক আছে? ১ম পয়েন্ট কি? বিদেশি শব্দ হ্রস্ব ইকার হবে। ২য় পয়েন্ট বললাম, দেশি শব্দ হ্রস্ব ইকার হবে। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে হ্রস্ব ইকার হবে। এই যে একটু আগে বলেছিলাম জাপানি, জাপানি কি টান দেই? টান দেই না। পাকিস্তানি, ইরাকি, পাঞ্জাবি, ইরানি, ইংরেজি, বাঙালি। একদম শর্ট করে বলি শর্ট মানেই হ্রস্ব। হ্রস্ব মানেই কম। কম টান দেই সেজন্য এগুলো হচ্ছে হ্রস্ব ইকার হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। যেই জায়গায় সমস্যা থাকবে সেখানেই জানাবে। এরপরে দেখো, সংস্কৃত বা তদ্ভব শব্দের এর পরে মূর্ধন্য হবে। এটা হচ্ছে নতশত বিধানের একটা অংশ। সংস্কৃত বা তৎসম শব্দের এর পরে বা এর পরেও রেফ এগুলোর পরে সবসময় মূর্ধন্য হয়। নতশত বিধান তোমাদের আছে কিনা জানি না। ওইটা একটা চ্যাপ্টারই আছে। তারপরে বাংলা শব্দে যদি থাকে তারপরে কিন্তু আবার দন্ত্য হবে। শুধু সংস্কৃত বা তৎসম শব্দেই মূর্ধন্য হবে। বাংলা শব্দ মানে দেশি শব্দ যেগুলো সেগুলো হচ্ছে দন্ত্য হয়। দেশি শব্দের আবার আরেকটা বলতে পারো তদ্ভব শব্দও দন্ত্য হয়। তদ্ভব আর দেশি শব্দ যেগুলো সেগুলোতে দন্ত্য হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের বানানের নিয়ম। তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। মানে কম, কম। তাহেরা, সরি তোমার নামটা বারবার ভুল হয়ে যাচ্ছে। আ তাহেরা মানে কম। মিস have a wizard please give a face reveal to us. এই তোমরা কি আমাকে কখনোই দেখো নাই? আমি তো তোমাদেরকে ১ম এই ছবি দিলাম। তোমাদের ক্লাসও তো করেছি মনে হয়। নো প্রবলেম মিস আনমিউট। হিয়া কি বলতে চাচ্ছ? আচ্ছা দেখি তো কি বলতে চায়। হ্যাঁ, হিয়া বলো। দর্শন মিস ইসলামের ইতিহাস হ্যাঁ, বলো মিস শুনছি। একটু নোট করতে দেন। নোট করতে দেব এগুলো? দরকার প্লিজ, আমরা হচ্ছে গিয়ে আর কি নোট করতেছি আর একটু বুঝাই দেন ভালো কইরা। কোন জায়গাটা বুঝাবো? কোন জায়গাটা বুঝাবো সেটা বলো না। নিয়মগুলো শুধু? সংস্কৃত বা তৎসব শব্দে এর পরে মধ্যাহ্ন এর ব্যবহার। আচ্ছা ঠিক আছে। ওকে। মিউট করো আচ্ছা হিয়া বলছে নোট করার জন্য। সে নোট করতে চায়। ম্যাম আপনি বোর্ডে ক্লাস আমি তো বোর্ডে ক্লাস নিয়েছি তোমাদের। তোমরা কি আমাকে দেখো নাই? না আমি কখনো দেখিনি আপনাকে। সিরিয়াসলি? নো প্রবলেম। আমি প্রায় ক্লাসই নিয়েছি। আচ্ছা ক্যামেরা তুমি আমাকে আগে আনমিউট করে জিজ্ঞেস করার সময় আচ্ছা জিজ্ঞেস করব। আগে হিয়া নোট করছে হিয়া নোট করে নেক। ঠিক আছে? হিয়া নোট কর হিয়া নোট করা হয়েছে? আর কোন জায়গাটা বোঝো নাই আবার একটু বলবে? আমি আবার একটু রিপিট করি সেটা হচ্ছে আ যেগুলো বিদেশি শব্দ মানে বিদেশীদের প্রভাবে যেগুলো আমাদের ভেতরে চলে এসেছে যেমন কিছু আরবি ফার্সি আছে। আরবি ফার্সি শব্দ যেগুলো আছে যেমন মৌলবি কিন্তু ফার্সি শব্দ। তারপরে নামাজ ফার্সি শব্দ। আমরা যে বাবা বলি, বাবার ডাকটা বলি সেইটা কিন্তু তুর্কি শব্দ। খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তার চেয়ার টেবিল, ইউনিভার্সিটি এগুলো তো আছে, এগুলো ইংরেজি শব্দ।
আবার কিছু সংস্কৃত শব্দ আছে, একদম সরাসরি সংস্কৃত শব্দ আছে খুব সম্ভবত 15% আর সংস্কৃত থেকে উদ্ভূত হয়েছে আ আরো বেশি 25% এর মতো। সব মিলিয়ে 65% সংস্কৃত থেকে উদ্ভব এরকম শব্দই আছে। তো এগুলো সবগুলোই হচ্ছে যখন আমরা লিখব তখন হচ্ছে ইকার হবে। আচ্ছা আমি একটু নেই। মিস আমাকে আগে আ কে এটা? হানাবি আচ্ছা আমিও নোট করব। নোট করো। কতক্ষণ লাগবে তোমাদের নোট করতে? জি, দেখি নাই। আচ্ছা দেখো। আপাতত নোট করো। না বোর্ডে নেন। আপনার ক্যামেরা চালু করেন। আপনাকে দেখব প্লিজ, প্লিজ, প্লিজ। ঠিক আছে দেখো। মিস আমিও দেখি নাই। না, না আচ্ছা নেই তোমাদের? কি বলছো? আমি তো 6 to 10 সবার ক্লাসই নিয়েছি। ও তুমি নিও। ঠিক আছে। আচ্ছা নোট করা হয়েছে? সবাই দেখছে কিনা জানি না। আমি কিন্তু দেখি নাই। আচ্ছা সবাই এত এক্সাইটেড কেন? আচ্ছা দেখো আমাকে। দেখতে পাচ্ছ? আচ্ছা আবার নিবো। অবশ্যই নিবো, অবশ্যই নিবো। আবার অনেকবারই নিবো। শুধু একবার না। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো বইয়ে আছে। যারা নোট করছো তাদেরকে আবারও বলছি এগুলো বইয়েই আছে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সুন্দর কিনা জানি না। আমি মানুষ সেটাই জানি। ওকে। ওকে। ঠিক আছে। তাহলে আমরা যারা নোট করছো তাদেরকে বলছি বইয়ে আছে। তারপরেও নোট করতে চাইলে নোট করো। আমি একটু নেক্সট টপিকে যেতে চাই। কারণ নেক্সট টপিকটা একটু বড়। আচ্ছা, এখন আর অন্য কোনো কথা আমরা না বলি। আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে বিরাম চিহ্ন। আচ্ছা, বিরাম মানে কি বলো তো? বিরাম কারো কি আইডিয়া আছে বিরাম মানে কি? সুন্দরী তো আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। তোমরাদেরকে জিজ্ঞেস করেছি বিরাম মানে কি? বিরাম। আচ্ছা, আমি আপনাকে কখন আজকে তো দেখতে পেলে। একটু আগেই তো ক্যামেরা অন করলাম। আয় হায় রে! বিরাম মানে বড়ি? বিরাম মানে কি? বিরাম, বিরত। হ্যাঁ, বিরত হয়। এছাড়া এছাড়া থামা বা বিরতি ইয়াস। বিরাম মানে হচ্ছে একটা বিশ্রাম। মানে এখানে বিশ্রাম সেটা থামাও হতে পারে, বিরত থাকাও হতে পারে। হ্যাঁ? তো আমরা যখন কথা বলি তখন একটানা কথা বলতে পারি কখনো? হ্যাঁ, থামাও হতে পারে। আমরা যখন কথা বলি তখন কি একটানা কথা বলতে পারি? আমরা যেমন একটানা কথা বলতে পারি না, কিন্তু যখন আমরা কোনো বই পড়ি একটানাও পড়তে পারি না। মাঝখানে আমাদের থামতে হয়। এখন কখন, কিভাবে, কোথায় থামবো তার তো একটা নিয়ম থাকা উচিত। না হলে কি হবে? না হলে একটা মজার ব্যাপার হলে হবে আরকি। বোর্ডে ক্লাস নিলে ব্যাপারটা বুঝে মজা পেতে। যেমন মাঝে দেয়ালে লেখা থাকে, "এখানে প্রস্রাব করিবেন না। করিলে ৳৫০ জরিমানা।" এখানে যদি প্রস্রাব করিবেন না, তারপরে যদি দাড়ি না দেয় তাহলে কি হবে? এখানে প্রস্রাব করিবেন, করিলে ৳৫০ জরিমানা। বুঝতে পারছো? যদি আমরা বিরাম চিহ্ন জায়গা মতো না বসাই, তাহলে কত বড় একটা অনর্থ ঘটে যাবে। সবাই ওখানে এসে হয়তোবা প্রস্রাব করে যেয়ে বলবে, ৳৫০ দাও, ৳৫০ দাও।" তাই না? খুবই একটা মজার ঘটনা ঘটে যাবে। তো সেজন্য বিরাম চিহ্ন প্রচুর প্রয়োজন। এবং কোথায় থামতে হবে তার একটা নির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। কারণ যেখানে সেখানে থামলে হবে না। আর কতটুকু থামতে হবে সেটারও একটা
হ্যাঁ, কতটুকু থামতে হবে সেটারও একটা নিয়ম প্রয়োজন। সেই নিয়ম থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা আম নিয়ম তৈরি করেছেন। সেটাকেই বিরামচিহ্ন বলে। বিরাম চিহ্নটা ব্যাপারটা তো শুরুই করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, কথা বলার সময় বাক্যের শেষে আমরা থামি। কোনো বাক্যে আমরা কোনো কিছুর বিবরণ দেই, কোনো বাক্যে কিছু জানতে চাই, কোনো বাক্যে প্রকাশ করি বিস্ময়ের ভাব। মানে একেক সময় আমাদের মনের ভাব একেক রকম থাকে, তাই না? কখনো আমরা অবাক হয়ে যাই, কখনো আমি কিছু জানতে চাই, কখনো আবার আমার কান্না আসে। তো একেক সময় একেক ভাব থাকে আমার মনের। যখন যে ভাব থাকবে আমি যেন লেখার মধ্যেও সেই ভাবটা প্রকাশ করতে পারি এবং সেই ভাবটা অনুযায়ী আমি থামতে পারি যে সেগুলো দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মানে যেটা দেখলে আমি বুঝবো, ও আচ্ছা ওইখানে জিজ্ঞেস করেছে। আবার ওখানে মানে যেটা দেখলে আমি বুঝবো, ও এখানে ও অবাক হয়েছে। মানে এই সাংকেতিক চিহ্নগুলো দেখলে যাতে আমি বুঝতে পারি যে সেটা কি, সেইগুলোর নামই হচ্ছে বিরাম চিহ্ন অথবা জ্যোতিচিহ্ন অথবা ছেদ চিহ্ন। ঠিক আছে? এখন বিরাম চিহ্নের ধারণা কিভাবে আসলো? কয়েকটি বিরাম চিহ্ন হচ্ছে শেষে ব্যবহৃত হয়, আবার কয়েকটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তার মানে অনেকগুলো বিরাম চিহ্ন লাগে, তাই না? কিছু সময় বেশি আমরা পজ দেই। মানে বিরাম চিহ্ন মানেই তো বিরতি। কিছু বিরতি আমরা খুব মানে বেশি দেই। যেমন বাক্যের শেষে একটু বেশি সময় থামি। আবার কিছু বিরাম চিহ্ন আমরা বাক্যের পজটা দেই কম। হ্যাঁ? কিছু যেমন এখানে আম বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন। দেখো এখানে কিন্তু বাক্য শেষ হয় নাই। কিন্তু আমি এটা থেমেছি। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন বলে একটু থেমেছি। আবার যে থেমে বসে আছি তা কিন্তু না। আমি আবার কথা শেষ করছি। বাক্যের শেষে নিচের ৩ টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। হয় বলে কিন্তু আমি আর শেষ করে দেই নাই। আবার এখানে নিচে যেতে হবে। আচ্ছা, তার আগে আমাদের এখানে একটা চার্ট আছে। এইটা তোমরা একটু নোট করে নাও। এই চার্টটা যদি তোমাদের মনে থাকে তাহলে আমার মনে হয় বাকি জিনিস একদম ইজি হয়ে যাবে। যেমন কোথায় কতক্ষণ থামতে হয় তার একটা চার্ট এখানে দেয়া আছে। কমার সময় ১ বলতে যতটুক সময় লাগে সেটুকু আমরা থামবো। সেমিকোলনের সময় ১ বলার দ্বিগুণ সময় যেমন ১, ১ এটুকু সময় সেমিকোলনে আমি থামবো। দাঁড়ির সময় ১ সেকেন্ড। প্রশ্নবোধক ১ সেকেন্ড। আবেগ চিহ্ন আবেগবোধক হবে এখানে ভুল হয়েছে। ও ১ সেকেন্ড। কোলন হবে, কোলনে ১ সেকেন্ড, কোলন ড্যাশে ১ সেকেন্ড, উদ্ধৃত চিহ্ন এখানে ১ বলতে যতটুকু সময় লাগে ড্যাশ ১ সেকেন্ড আর বাকিগুলো থামার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে আমরা অঙ্কেও ব্যবহার করি greater than, smaller than তাই না? এইটুকু একটু সবাই একটু নোট করে নাও তোমাদের জন্যই সুবিধা হবে। ম্যাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিদ্যার জন্য হ্যাঁ, হ্যাঁ। না বিদ্যার জন্যই। উনি সবকিছুই মনে রাখতে পারতেন। উনার বিদ্যার জন্যই উনাকে বিদ্যাসাগর বলা হচ্ছে। আর তিনি সংস্কৃততে পণ্ডিত ছিলেন তো, অনেক শ্লোক তিনি মনে রাখতে পারতেন। এর আচ্ছা ফাতেহা নূরের কাছে নোট করা আছে। সবার কাছে কি নোট করা আছে? তাহলে সবার কাছে যদি নোট করা থাকে তাহলে আমি নেক্সট এ যাব। বিরাম চিহ্ন না থাকলে বাক্য অর্থপূর্ণ হয় না। ভেরি গুড। আমার কাছে আছে। আচ্ছা, মাশরাফির কাছেও আছে। তাহলে আমরা এটা বাদ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। নওরিন নোট করা আছে। ওকে। আর কেউ? HW কি কেউ কখনো দিয়েছো আমাকে? আমি কিন্তু কোনো HW পাইনি। আচ্ছা, সেটা বলছিলাম ১ম এ হচ্ছে দাড়ি। দাড়ির বেলায় আমি বলেছিলাম একটু বেশি থামতে হয়। বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে মানে বাক্য শেষ। আমি আর কিছু বলতে চাই না। বলা শেষ। যেমন পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা। এটুকু বলে আমার আর কোনো কিছু বলার নেই বা ইনফরমেশন যেটা দেওয়ার দরকার ছিল। যেমন আমি যদি বলি আজকে ক্লাস হবে না। শেষ। এরপরে আর কোনো ইনফরমেশন দেওয়ার নাই। তাহলে সেখানে আমি দাঁড়ি বসাবো। ঠিক আছে? তারপরে আছে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। এটার নাম শুনেই বোঝা যাচ্ছে তার মানে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। যেমন তোমার নাম কি? এখানে দেয়া আছে। এছাড়া আরো হতে পারে একটু আগে তোমরা কোয়েশ্চেন করছিলে, "SW কি আছে?" এটাও তো একটা কোয়েশ্চেন। তারপরে এরকম হতে পারে, "আজকের ক্লাস কি হবে?" এটাও একটা কোয়েশ্চেন। তো তোমরা যখন জিজ্ঞাসা করবে তখন এই চিহ্নটা দিবা। এই চিহ্নটা না দিলে আসলে মার্ক মানে এটা একদম 0 দেওয়া যাবে।
টিচার যদি মনে করে এই চিহ্ন দেয় নাই তাহলে 0 দিতে পারে। কোনো কিছু করার নেই। 0 দেওয়ার রাইট তার আছে। হ্যাঁ? বিস্ময় চিহ্ন হচ্ছে আমরা যখন কষ্ট, দুঃখ, ঘৃণা, ভয় যা আছে মনের ভেতরে, হ্যাঁ? সবকিছুতেই আমরা এই চিহ্ন ব্যবহার করব। যেমন ওরে বাবা! কত বড় সাপ। তারপর বলবে হায়, হায়! আমাদের এ কি হলো? তারপর বলল হুররে! আমরা জিতে গিয়েছি। যত আনন্দ, দুঃখ যা আছে সবকিছুতেই আমরা ম্যাম আমি তো গ্রুপে দিছিলাম HW আমি পাইনি। তোমরা আমাকে পার্সোনালি দিও সেটা ভালো হবে। নোট নেই ম্যাম। কোন নোট বাবা? জোনায়েদ কোন নোটের কথা বলছো বুঝতে পারছি না। ও তোমার কাছে নোট নেই? যাদের কাছে নোট নেই তাদেরকে আমি আবার দিব। সমস্যা নেই। ভয় পেও না। যাদের কাছে নেই তাদেরকে দিব আমি। তাছাড়া এটা গ্রুপেও থাকবে। তোমরা চাইলে এখান থেকে নিয়ে দেখে নিতে পারো। রেকর্ড থাকবে সেখান থেকেও দেখতে পারো। না কুইজ নেই। ম্যাম আপনি ডাকবেন আপনি যতদিন দেখবেন আপনি যতদিন SW দিছেন আমি আপনাকে সাথে সাথে SW সাবমিট করছি। আ আপনার নাম্বার আচ্ছা আমার নাম্বার গ্রুপে আছে লাস্টে 066 আমি তো এর আগে বাড়ির কাজ আমি পাইনি। বাড়ির কাজ দিয়েছো কিন্তু আমি পাইনি। এজন্য তোমরা আমাকে পার্সোনালি দিও, হ্যাঁ? গ্রুপে অনেকগুলো যায় তো একসাথে দেখা যায় যে দেখা হয় না। আচ্ছা, ওরে বাবা! কত বড় সাপ! এটা তো শেষ হলো। তারপরে দেখো বাক্যের মধ্যে এগুলো হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত হয়, হ্যাঁ? দাঁড়ি, প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন যেগুলো আছে। এবার বাক্যের মধ্যে কি বসে? দেখো এখানে অলরেডি একটা দেয়া আছে। বাক্যের মধ্যে সাধারণত নিচের বিরাম চিহ্নগুলো বসে। এই নিচের গুলোর মধ্যে অলরেডি একটা ইউজ করেছে একটা কোলন। ১ম এই বসে হচ্ছে কমা। বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়, হ্যাঁ? যেটা হচ্ছে আরো আমার বলার কিছু আছে কিন্তু আমি একটু থেমে নিলাম। অ সেটার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে আ ব্যাপারটাকে আরো বেশি চাপ দিয়ে দৃঢ় করার জন্য। যেটা বলতে চাচ্ছি, যেমন এখানে আছে সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। এই যে এই জায়গাটাকে আমি অনেক দৃঢ় করার জন্য বা সুস্পষ্ট করার জন্য এই জায়গাটাকে আমি কমা দিয়ে বলেছি। কিন্তু এই লাইনটা বলে আমি শেষ করে দেই নাই। আমার আরো বলার কিছু আছে। কিন্তু আমি এখানে চাপ দেওয়ার জন্য বা এখানে সুস্পষ্ট করার জন্য বা এটাকে অর্থবহ করার জন্য আমি এই জায়গায় একটু থেমেছি। তারপরে আছে পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য পদ বা বিশেষণ পদ একসাথে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে। আচ্ছা এটা এরকম আছে না যে আমি, তুমি আর আ আরেকটা বন্ধুর নাম বললে হয়তো এখানে কার নাম আছে? ধরো ফারহানের নাম আছে। আমি, তুমি আর ফারহান আ একসাথে ঘুরতে যাবো। তা আমি, তুমি, আমি দিয়ে থেমেছি না? আমি, কমা, তুমি কমা, তারপরে ফারহান লিখে তারপরে বলব যে একসাথে ঘুরতে যাব। তাহলে এই যে থেমে বললাম সেটা হচ্ছে স্বল্প বিরতি নিয়েছি। তাহলে এখানে কমা হবে। আর সবগুলোই হচ্ছে বিশেষ্য পদ। তো সেজন্য হচ্ছে কমা বসবে। আবার এখানে দেখো সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। মালিকার পুষ্প বলতে হচ্ছে মানে উম কি বলে এটাকে? একই গাছের পুষ্প মানে ফুল। সম্বোধন পরের পর কমা। সম্বোধন মানে কাউকে যেটা দিয়ে ডাকা, হ্যাঁ? যেমন এখানে বলেছে, "নিপা এদিকে আসো।" তারপরে আমি যদি বলি, "ছাত্রগণ তোমরা ক্লাসে মনোযোগ দাও।" ছাত্রগণ বলে আমি কমা দিব। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে আমাদের কমা। তারপরে আছে সেমিকোলন। সেমিকোলনও বাক্যের ভিতরে ব্যবহৃত হয় এবং কমার থেকে বেশি আমার বিরতি প্রয়োজন হয়। মানে ওখানে আমি থামি বেশি। যেমন এখানে অনেকগুলো সেন্টেন্স যদি থাকে তার মধ্যে সেমিকোলন হচ্ছে ২য় সেন্টেন্সে বসে। সংসারের মায়াজালে আবদ্ধ আমরা। এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? এই যে আমরা এখানে বেশিক্ষণ থামলাম। সংসারের মায়াজালে আবদ্ধ আমরা। এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? তারপরে আছে কোলন। কোলনের ব্যবহার ১ম এই দেখিয়েছি যে বাক্যের মধ্যে সাধারণত নিচের বিরাম চিহ্নগুলি বসে। কোলন দিয়েছি। যেমন এখানে পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। এই যে একটা দেখো বাক্যের মধ্যে সাধারণত নিচের বিরাম চিহ্নগুলো বসে। এখানে কিন্তু বাক্যটা শেষ। কিন্তু মানে আমি শেষ করি নাই। আমার আরো কিছু বলার আছে এবং এটা বেশ বড় কিছু। সেজন্য আমি কোলন দিয়ে বাকিগুলো বলার চেষ্টা করেছি।
যেমন সভায় সিদ্ধান্ত হলো ১ মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা একটু এখানে একটু ভুল হয়েছে। এখানে সভা যেমনের পরে কোলন বসার কথা ছিল। এই জায়গাটায় ভুল হয়েছে। যেমনের পরে এই যে এই জায়গাটায় কোলন বসবে। এই যে এইখানে। যেমন সভায় সিদ্ধান্ত হলো এখন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কোলন পর্যন্ত দিয়েছি গ্রুপে। আচ্ছা। ম্যাম আপনার WhatsApp এ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিন যাতে আমি প্রাইভেট ভাবে আপনার আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। আমিও পাঠিয়েছি। সবাই পাঠিয়েছিল। আমি একটাও পাইনি। আচ্ছা পার্সোনাল ভাবে দিবে গ্রুপে আমার নাম্বার আছে লাস্টে 066 এছাড়া আমি দিয়ে দিব। থ্যাংক ইউ নওরিন। ম্যাম আপনাকে আমি দেখি না। না বাট অন করা যাবে না। আমার খুব দামি ফেস। এতবার অন করা যাবে না। ওদের মতো এত মোবাইল পাই না। আর আমি ল্যাপটপে ক্লাস করি তাই দিতে পারি না। কি দিতে পারো না? ও SW আচ্ছা সমস্যা নাই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই? সবাই আজকে আসলে অনেক সোজা। আমি পাইনি আপনার নাম্বার আচ্ছা আমি বলে দিচ্ছি। এখনই বলে দিচ্ছি। সবারই এই কমপ্লেইনটা আমি বলে দিচ্ছি এখন। হায়রে তুমি কি এখনই আ বিরাম চিহ্নের ব্যবহার করলে? ম্যাম আপনি বোর্ডে হ্যাঁ, বোর্ডে ক্লাস নিয়েছি আমার যতদূর মনে পড়ে। সবার ক্লাস নিলাম। তোমাদের ক্লাস নেই নাই? না Facebook এ দিতে হবে কেন আফজাব? WhatsApp এ দিবা। আবার হিয়ার কি সমস্যা? হিয়া তুমি লিখতে পারো না? প্লিজ, প্লিজ, প্লিজ কি? না এখন অন করা যাবে না। আমি শেষ করে দেব একটু পর। বোর্ডে ক্লাস নিব। নেক্সট ডে অবশ্যই বোর্ডে ক্লাস নিব। ঠিক আছে? মিস নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার নাম্বারটা দিয়ে নেই। তোমাদের এত কনফিউশন আমি দূর করে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে আবরার আরে কি পিকচার, ছবি, ভিডিও এগুলা নিয়ে পড়লে? যেটা পড়াচ্ছি সেটা বুঝেছো কিনা সেটা বলো? আচ্ছা নেই, নেই নিব সমস্যা নাই। ম্যাম আমাদের বোর্ডের হ্যাঁ, নিব সমস্যা নেই। নেই নাই নিব। তবে আমার মনে হচ্ছে আমি নিয়েছি। ওকে। আমরা এখন নেক্সট এ যাই। কোলনের পরে আছে ড্যাশ। ড্যাশ দেখো একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে না এটা তো কোলন। ড্যাশ হচ্ছে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন ২ বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ২ টা বাক্য থাকবে। তার মধ্যে যদি আমি বাক্য থাকতে পারে, শব্দও থাকতে পারে। তাকে যদি আমি এই বাক্যের সাথে রিলেটেড বোঝাতে যাই, এই বাক্যের মধ্যেরই একটা বাক্য সেটা বোঝানোর জন্য যৌগিক ও যেমন বাক্য ৩ প্রকার, তাই না? সরল, যৌগিক ও মিশ্র। এই মিশ্র এবং যৌগিক বাক্যের সময় আমরা এই ড্যাশ ব্যবহার করি। যেমন তোমরা দরিদ্রের উপকার করো। এতে তোমার এ এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। এই যে যাবে না, বাড়বে এর আগে একটা ছোট্ট করে ড্যাশ হয়েছে। হ্যাঁ? তারপরে আছে হাইফেন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। হ্যাঁ? সমাসবদ্ধ এর আগে ছিল বাক্য। ড্যাশ হচ্ছে বাক্য, হাইফেন হচ্ছে শব্দ। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন এ আমাদের শ্রদ্ধা, অভিনন্দন ২ টা শব্দের মাঝখানে হাইফেন বসেছে। তারপরে প্রীতি, উপহার ২ টা শব্দের মাঝখানে হাইফেন বসেছে। কিন্তু ড্যাশ বসে কোথায়? বাক্যের মধ্যে। উদ্ধরণ চিহ্ন বক্তার প্রত্যক্ষ উক্তিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়। যেমন শিক্ষক বললেন, "গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে।" যে শিক্ষক বললেন, এটা শিক্ষকের যে বক্তব্য, উক্তিটা যে শিক্ষকের সেটা বোঝানোর জন্যই এই আ উম উ উ উদ্ধরণ চিহ্নের ব্যবহার হয়েছে। উদ্ধরণ চিহ্ন তোমরা ইংরেজিতে ন্যারেশন এ ইউস করো। বাংলায়ও আম কোনো উক্তি যখন উক্তি পরিবর্তন একটা চ্যাপ্টার আছে সেখানে আমরা ব্যবহার করি। এছাড়া কারো কথা কোট করে বলার জন্য যে এই কথাটা ওই বলেছে। হ্যাঁ? ও কি বলেছে? ও বলেছে আজকে আমাদের যেতে হবে না।
এটা নাম বলবে যে অমুক বলেছে, আজকে আমাদের যেতে হবে না। এই যে ও বলেছে, এই যেই কথাটুকু বলেছে কোট করে বলার জন্যই উদ্ধরণ চিহ্নটা ব্যবহার করি। তারপরে আছে বন্ধনী চিহ্ন। ৩ টা আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আমরা যারা সরল অঙ্ক করি তাদের জন্য এটা খুবই জরুরি ব্যাপার। এটা সবাই জানে। বাংলার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন মাঝে, মাঝে দেখা যায় যে আম ধরো তুমি একজনকে পরিচয় করিয়ে দিচ্ছ। তুমি যদি এখন ব্র্যাকেটে তোমার কি হয় সেটা লিখে দাও তাহলে এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে থাকে। আর নিয়ম হচ্ছে ১ম এ ফার্স্ট ব্র্যাকেট ইউস হবে। মানে যেকোনো সবগুলাই একবার, একবার করে ব্যবহৃত হবে। কিন্তু ১ম এ ব্যবহার করা হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। ঠিক আছে? এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা লাস্টটা শেষ করি তারপরে আমি সমস্যা দেখে শেষ করে দিব। তারপর হচ্ছে বিন্দু চিহ্ন। এটা ডটের মতো। হ্যাঁ? কোন শব্দের সংক্ষিপ্ত ব্যবহারে বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়। যেমন সে আ MA বা কেউ হচ্ছে আ আ যারা হচ্ছে MBBS তারা কি বলে? MB M.B.B.S তাই না? MBBS আবার SSC পাস করেছে। যে শর্ট করে বোঝানোর জন্য মাঝখানে ডট ব্যবহার করেছে। এগুলোতে থামা লাগবে না। এগুলো জাস্ট বোঝানোর জন্য এবং ওটাকে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়েছে। কারো কোনো সমস্যা আছে? এই যে ৪ টা যাদের নোট নেই পড়বে এবং বানানের যে নিয়ম ছিল সেই নিয়মটা মুখস্থ মানে মুখস্থ করে লিখবে। ২ টাই লিখতে হবে। আমি তো লেখাটাই দেখব। বানানের এই নিয়মটা ধারণা না, বানানের এই নিয়মটা এবং ওই ৪ টা লাস্টের ৪ টা এই ২ টাই হচ্ছে SW। কারো কোনো সমস্যা আছে? নাই মিস ঠিক আছে। সামিহা না, জুনায়েদ ম্যাম সময় দিয়েন লিখতে। আচ্ছা লিখো। সময় দিলাম। মাশরাফি ম্যাম আপনার ল্যাপটপের মাউস এবং আজকে বলে ম্যাম Windows 10 এর কোনো আচ্ছা ওটা আমি জানি না। Windows 10 এর কি হবে কি হবে না। সেটা নিয়ে আমার কোনো মতবাদ নাই। আমি জিজ্ঞেস করেছি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা নেই। তাহলে কি আমি আজকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে? ওকে। সবাই SW আবারও বলছি সবাইকে সেটা হচ্ছে এই ৪ টা এবং বানানের যে নিয়মটা এই ২ টা SW থাকবে। তোমরা আমাকে যে এখন তো নাম্বার পেলে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবে। এবং আমি আ সবাই বলছো কোনো সমস্যা নাই। তাহলে আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।